মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন গজেন্দ্র কুমার মিত্তর লেখা মরণের পরেও। নিজে তো শুনছেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। মৃত্যুপথ যাত্রিনীকে কে আর কটু কথা বলতে চায়? তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল, সে অনেক দুঃখেই। আজ 6 মাস শুয়ে আছে সুবাসিনী। কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন একটা না একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সে বয়সে রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহের শান্তি, শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবুও ফুলশয্যা রাতে নবরা বধূর সঙ্গে প্রথম পরিচয়, মন কিছু স্বপ্ন দেখেছিল বইকি। কিন্তু সে স্বপ্ন ভাঙতে বেশি দেরি হয়নি। সামান্য 2-1 কথার পরেই অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র সুবাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল আর কতগুলি মেয়ের সঙ্গে। সেই সূত্রপাত, কিন্তু শেষ নয়। প্রশ্নটার উত্তর পেয়ে সুবাসিনী তৃপ্ত হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশের মনেও এ প্রশ্ন, এ সংশয় জাগতে পারে, সে কথাটা কিন্তু সুবাসিনী একবারও ভেবে দেখেনি। যেন তা অসম্ভব। সুবাসিনী সমস্ত সংসারের ঊর্ধ্বে, সিজারের পত্নীর মতো। অর্থাৎ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিলে কেন? ওদের বাড়ির সেই ভিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানলাই ছিল? অতই মা কাকুপচির বাড়ি যাওয়া কেন? ও ননদ বইকে দেখে বুঝি আর আশ মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিসে তো তোমাদের ছুটি হয় 5টায়। তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে। তাকে বোকা বোঝাও বলো তো। আমি যেন কিছুই বুঝি না। না, আজ আবার এত দেরি কেন? আজ তো অফিস নেই। বায়োস্কোপে গিয়েছিলে? যাবেই, আমাকে যেতেই তো তোমার যত সময় নষ্ট না। কি বললে? বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? কে বন্ধু? কে? সমস্যা নিশ্চয় বেবিটার সঙ্গে ছিল তো? আর বলতে হবে না, এই জন্যই এত দেরি। বললেই পারতে 1:30টায় শো ভাঙে, বাড়ি ফিরলে রাত 9:30টায়। তো পাগল, কতগুলো টাকা বেবির পেছনে খরচ করলে? বাজারে গিয়েছে তো সেই কখন? ঘন্টা ধরে বাজার না। ও যাবার পথে আরতিদের বাড়িতে চা খেয়ে যাওয়া হলো নিশ্চয়ই, তাই না? সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হলো। বেশি বলার প্রয়োজন নেই। নিজের মনের মাধুরী মিশাইয়া বাকিটা তৈরি করে নেবেন। তবে শুধু যদি প্রশ্ন হতো তো অত ভাববার ছিল না। যে 4 মাসের বেশি রাখার উপায় নেই। যেমন করেই হোক তাকে তাড়াবেই সুবাসিনী। তা কে জানে যুবতী, কে জানে পৌঢ়া। ঘরের জানলা প্রায় বন্ধ করে দিতে হয়েছিল, সুখের চেয়ে স্বস্তি ভালো এই ভেবে। আর প্রতিবাদ করা বৃথা। মান, অভিমান, কান্নাকাটি, উপবাস, এইসব অস্ত্র সুবাসিনী তুলে জোগানো। সুতরাং সব আশায় অমরেশকে বিসর্জন দিতে হয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়ে গেছিল যে বাস করবার মতো একটা কুয়ো পেলেও সে বেঁচে যেত। তারপর এই অসুখ, এ তো আরো অসহ্য। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া। সেবা করবার জন্যে যে কোনো আত্মীয়াকেই আনায়, তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে থাকে সুবাসিনী।
পত্র না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো অমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যু, যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইতো না যে সে স্ত্রীর মৃত্যু চাইছে। সবচেয়ে মজাই ওর মনের ভাব সুবাসিনীও জানত। প্রায় বলতো, ওগো, আর দেরি নেই। আমি মরলে যে তোমার শান্তি হয় তা আমিও জানি। আর কটা দিন হয়েই তো এলো। এতদিন পারলে আর কটা দিন ধৈর্য ধরে থাকো। আমার শেষ হয়ে এসছে। যাই, তারপর যত খুশি মজা লুটো। তখন তো আর বলতে আসবো না। কি কটা দিন আর সহ্য হচ্ছে না। এত তারা তোমার। সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গে। কেউ নেই সেবা করবার। অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয়। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুবাসিনী যেন জ্বলে উঠেছিল একেবারে। তার কবার নেশা জমবে কেন? আমি এই ঘরে পড়ে পড়ে শুষব, আর উনি পাশের ঘরে নার্সকে নিয়ে ভর্তি করবেন। আর হয়তো বড়জন মাসখানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না। দগ্ধে না বললে আর চলছে না বুঝি? ও কি পিশাচ তুমি! মরার ওপর খানা ঘা দিলে একটু মায়া হয় না? মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও। এতটা বলার পরিশ্রমেই তার শ্বাস আটকে এসছিল। কোনো মতে দম নিয়ে বলেছিল, তবে তাও বলে রাখছি, মনে করো না আমি মরে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছ, মরে তার শোধ তুলব। আবার জন্মাবো, তোমার কাছেই জন্মাবো। ছায়ার মতন লেগে থাকবো সঙ্গে। যা খুশি তাই করবে, তা করতে দেব না কিছুতেই। এতখানি স্বার্থত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথা ঠিক থাকে? অমরেশও সামলাতে পারিনি, বলে ফেলেছিল, মরবার পর যদি জন্মাও তো আর মানুষ হয়ে জন্মাবে না, কুকুর বেড়াল হয়ে জন্মাবে। কিংবা যে ফল তুমি, সাপ হওয়াই বেশি সম্ভব। অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুবাসিনী বলেছিল, বেশ তো, তাই না হয় জন্মাবো। কিন্তু তাতে কি রেহাই পাবে ভেবেছ? দেখে নিও তুমি। কিন্তু এইসব তো কথার কথা, মনে করে রাখবার কথাও নয়। কেউ মনে রাখেও নি। কথাটা বলার 3-8 মধ্যেই সুবাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে অমরেশ বেঁচেছিল ঠিকই, তবু একটু দুঃখ হয়েছিল স্ত্রীর জন্য। বেচারি, ওই কি অশান্তি কম পেল? চিরজীবন যে ঈর্ষার আগুনে অমরেশকে ঘিরেছিল, তাতে কি ওকে দগ্ধ করেনি? জীবনের শান্তি যে কেমন তা তো অনুভব করতে পারলই না কখনো। আর এই অসময়ে যে স্বামীকে সে একদণ্ড চোখের আড়ালে রেখে স্বস্তি পেত না, তাকেই চিরকালের মতন ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন। সত্যি এমন কিছু বয়স হয়নি। 40-41 বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চাই একটা, শুধু চাকর বাকরের ভরসায় আর তো থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল। কিন্তু অমরেশ কারো কোনো কথা শুনিনি। বাবা আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রে ইচ্ছে বাড়ি ফেরার মধ্যে যে এতটা আনন্দ আছে তা কে জানত। একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার। আহার দরকার নেই, ধন্যবাদ। খাওয়া দাওয়ার তার জন্য হোটেল আছে। অসুখ বিসুখ হসপিটালের অভাব কি? না হয় পেটমেন্ট তো কেউ ঘোচায়নি। মরবার পরের কথা সে ভাবে না। যেখানেই মরবে
তারা গন্ধ হবার ভয়ে যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা, একেও বিশ্বাস করেনি। শুধু এটা বুঝেছিল যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বছর খানিক পর পুজোর সময় বেশি ছুটি নিয়ে রাজগীরে চলে গেল অমরেশ। সেইখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া নিয়েছিলেন সেই শুভ্রাংশুবাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায়। অত ভোরে এবং অত রাত্রে কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়ায় ক্রমশ অন্তরঙ্গতা বেড়ে গেল। শুভ্রাংশুবাবু 24-25 বছরের বোনটির সঙ্গে পরিচয় হতে খুব একটা দেরি হলো না। সেই বোনটি রুচিরা শীঘ্রই আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকরের ওপর অমরেশের গৃহস্থলীর ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো এবং কোনো কাজটাই ভালো করে করতে পারে না। ফলে প্রত্যাহতই একটা দুটো ব্যঞ্জন ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছাতে লাগলো। সকালে, দুপুরে, বিকালে এবং সন্ধ্যায় চায়ের কাপ হাতে নিয়ে রুচিরা নিজেই আসত। একদিন দুদিন ছাড়া ছাড়া ও বাংলোতেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ হতে লাগলো এবং কয়েকদিন পর থেকেই অমরেশ দেখল যে ওর ঘরকন্যা ও শয্যার বিশৃঙ্খল ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়াহস্ত বুলিয়ে সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায়। ঋষিরা একেই বোধহয় মায়ার ফাঁদ বলেছেন। অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থলী পাতার কথা ভাবতে লাগলো। সুবিধাও হয়ে গেল খানিকটা। কথাটা উপক্ষ থেকেই প্রথম উঠল। শুভ্রাংশুবাবু একদিন বলেই ফেললেন, এমন করে আর কতদিন চলবে অমরেশ বাবু? আরেকবার সংসার পাতুন। দেখুন, বলেন তো, আমরা তো আপনাদেরই পাল্টি ঘর। রুচিরাও কিছু খারাপ মেয়ে নয়, লেখাপড়াও কিছু জানে। গৃহস্থালির কাজ যেটা আপনার বেশি দরকার সেটা সাথে বিয়ে ঢুকে মনে হয় আপনি দিতে পারবেন। অমরেশ আর না বলতে পারল না। সে আপনি ভেবে দেখুন, আগে আপনার বোনের মত নিন। আমার মতো প্রৌঢ়কে, অবশ্যই একটা বাড়িও আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি, তবু আমাকে ওর পছন্দ হবে কি? বিলক্ষণ, ও কি আর করছি খোকি? কথাটা রাত্রে কুণ্ড থেকে ফেরার পথে হচ্ছিল। অন্ধকার নির্জন রাস্তা, তার মনে মোহ বিস্তার করছিল রুচিরার চিন্তাকে ঘিরে। অমরেশ লঘুমনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখল বিছানাটি পরিপাটি সাজানো, জামা কাপড় গুছিয়ে কিছুটা বাস্কই, কিছুটা আলনায় তুলে রাখা হয়েছে। আলোটি পরিষ্কার চকচক করছে। তৃপ্তি ও কৃতজ্ঞতায় অমরেশের মন ভরে গেল। তৃপ্ত অভিজ্ঞতার আকাঙ্ক্ষা চলে গেল বহু দূরে। রাত্রে খাবার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টান্ন এসে পৌঁছাতে আরো ভালো লাগলো। এমন জীবন সঙ্গিনী তো মানুষের কাম্য। অমরেশও তো তাই চেয়েছিল। খেতে বসে সবে একগাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুড়েছে অমরেশ। তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অতিকৃত ললায়িত করে তুলেছে মাত্র। এমন সময় আক্রমণাত্মক একটা প্রকাণ্ড বনবিড়াল ওর পাশের জানলা দিয়ে লাফিয়ে পড়ল একেবারে মাংসর বাটিটার উপর। বাটিটা উল্টে মাংস যেমন পড়ে গেল, আবার লাফ দিয়ে বেরাবার পথে মিষ্টির প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওর পায়ের আঘাতে। হই হই করে উঠল চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার হয়েই গেছে। চোখের নিমিষে যেন ঘটে গেল ঘটনাটা। রুচিরা আর ওর বৌদি ছুটে এলো বাড়ি থেকে। উফ, কি কাণ্ড!
দেখেছেন? অমরেশের কোনো নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিল। ব্যাপারটা ততক্ষণের মতন মিটে গেল। রাজু বলল, বাপরে বাপ, বিড়ালটা যেন বাঘের মতো, দেখেছেন বাবু? দেখলেই ভয় লাগে। রুচিরা বলল, সত্যি আজ কদিনে দিচ্ছে জানেন, আমাদের বাড়ির আনাচে কানাচে করছে। অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে আর সাহস পায়নি। কি সাহস দেখেছেন, পাক থেকে খেতে চায়। বিড়ালির এমন সাহস তো কখনো দেখিনি। রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাত্রির জোছনা ঘরে এসে পড়েছে। তার অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বিড়ালটা ওর বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় একটা অদ্ভুত শব্দ করে গর্জন করছে। ঝগড়া করবার সময় যেমন শব্দ বার হয় ওদের গলা দিয়ে, ঠিক তেমন। দৃষ্টিটা কেমন অদ্ভুত, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয় পেয়ে চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধ হয় ভয় পেয়ে বিড়ালটা পালালো। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল। কি হলো, কি হলো বাবু, বাবু? কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়ি থেকে নারী কণ্ঠে একটা আত্মচিৎকার। এরা ছুটে গিয়ে শুনল সেই বিড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আঁচড়ে দিয়ে গেছে। কোনো এক মৃত্যুপথ যাত্রিনীর অদ্ভুত অন্তিম দৃষ্টি ভেসে উঠল অমরেশের মানসপটে। মনে করো না আমি মনে তোমাকে অব্যাহতি দেব, আবার জন্মাবো তোমার কাছে কাছেই জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখল হাত কাঁপছে থরথর করে। অমরেশ আর একদিনও রাজগিরে রইল না। শুভ্রাংশুবাবুকে জানালো, শুনুন, জরুরি কাজ পড়েছে একটা। এই সকাল 11টার বাড়িতে বেরিয়ে যেতে হবে। কিন্তু এমন অকস্মাৎ, এমন ভাবে অনেক কথা রয়ে গেল যে অনেক বাবু কি চিঠি দেবো আপনাকে, বিচলিত হবেন না। আবার হয়তো ঘুরে আসতেও পারি, কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত। আজ আর কিছু বলতে পারছি না, মাফ করবে। শুধু তার স্ত্রী বলল, আচ্ছা টেলিগ্রামটা এলো কখন? ভদ্রলোক বিড়ালের ভয় পালাচ্ছেন নাকি? বলতেছিল কি আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি যে কখন কাটটা দিলাম আসছে খবর রাখবো? তাও মোটে ভাই, আমারই অন্যায় হয়েছে। ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে। অমরেশ খুব নিরুৎসাহ বিস্তীর্ণ মুখে রুমাল নাড়ল। রুচিরার ছলছল চোখ দূর থেকেও ওর দৃষ্টি এড়ায়নি। ট্রেনখানা চলে যেতে বোনের মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল, না আবার এক ফ্যাশন বাঁধলো দেখছি। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাতেই মধুপুরে নেমে পড়ল। কালীপুর টাউনে ওর একটা বন্ধুর বাড়ি আছে। বহুবার অমরেশ এসে থেকে গেছে। মালি ওকে ভালোভাবেই চেনে, থাকবার অসুবিধা হবে না। তাই বলে এত রাত্রে তো সেখানে যাওয়া যায় না। অবশিষ্ট রাতটুকু এইখানেই কাটাতে হবে। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালপত্র জড়ো করে রেখে তাতেই ঠেঁস দিয়ে রাজু ঘুমাতে লাগলো। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না। সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মেই পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন ট্রেন আসে, যাত্রীদের গোলমাল, কুলিদের বিদ্বেষ, ভ্যান্ডারদের উচ্চকণ্ঠ, সব মিলে যে কোলাহল হয়, স্টেশনে যে প্রাণলক্ষণ জাগে, তাতে খানিকটা অমনস্ক হয় অমরেশ।
আবার স্টেশনের আলো স্মিত হয়ে আসে এক সময়, কোলাহল যায় স্তব্ধ হয়ে। ওর মনও ফিরে আসে নিজের দুর্ভাগ্যে। কথাটা ভেবেছে অমরেশ, সারাদিন ধরেই ভেবেছে। এ কি হলো ওর? শুধু কি ওর ভাগ্যে যত অঘটন ঘটে? 8 বছরের বিবাহিত জীবনে একদিনের জন্য শান্তি দেয়নি সুবাসিনী। মরবার পরেও নিষ্কৃতি দেবে না? এ কি বিদ্বেষ তার, কি অসম্ভব ঈর্ষা! কিন্তু পূব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা। চিন্তাটা শেষ রাত্রি প্রথমবার মাথায় এসেছিল, আর ওকে ত্যাগ করেনি। এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে চিন্তাটাকে মনে মনে নিয়েই ভেবেছে, কিন্তু এখন এই ভোরবেলায় একটা সংশয়ও কমে দেখা দিল। সবটাই কাকতালীয় নয়তো? ওটা হয়তো সাধারণ একটা বিড়াল, বুনো বিড়াল। অমরেশের উত্তপ্ত কল্পনায় তাকে সুবাসিনী স্মৃতির সঙ্গে জড়িয়ে ফেলেছে। না, কাজটা অন্যায় হয়ে গেছে। সামান্য একটা বুনো বিড়ালের ভয় চলে এলো সে, এই আধুনিক যুগের সভ্য মানুষ। পায়চারি থামিয়ে জোর করেই যেন নিজের মনে বল আনলো অমরেশ। রাজুকে ডাকলো। এ রাজু, ওর দেখতে কি আর একা তারিখে আমার রিক্সা, চল এবার বাড়ি যাই। কালীপুর টাউনে যখন পৌঁছালো তখন আকাশ বেশ ফর্সা হয়ে গেছে। মালি ওকে দেখে খুশি হয়ে সেলাম করল। ফটক খুলে তাড়াতাড়ি মালপত্রগুলো নামিয়ে নিল। বাবু সেই ঘরে থাকবেন তো? বুক দিকের ঘরটা, ওটা তো আপনার ভারী পছন্দ। হ্যাঁ বাবু, ও ঘরটাই আমাকে খুলে দাও। বাগানে শিউলি ফুল ফুটে আছে অজস্র, তার সঙ্গে এখনো জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধার সুবাসের স্মৃতি। হিমেল ভোরের হাবার সঙ্গে সেই মিষ্টি গন্ধ মিশেছিল। মালিক কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে যায় দরজা খুলতে। পেছনে অমরেশ, তার পেছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। দরজা জানলা সব বন্ধ, বোধহয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে অমনি। দরজা জানলা খুলে দেওয়ার পর খানিকটা বাইরের বাতাস ভেতরে ঢোকার আগে ওই ঘরের মধ্যে যাওয়া যাবে না, মনে মনে ভাবে অমরেশ। কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আতঙ্কিত আর্তনাদে। কি হলো? সঙ্গে সঙ্গে এগিয়ে আসে খানিকটা। ও কি? ওর গলা থেকে একটা আত্মস্বর বেরোয়। হ্যাঁ, ঘরের মধ্যে প্রকাণ্ড কালো কুকুর, রোগা হয়তো কিছুটা, জিভ বের করে হাঁপাচ্ছে এবং কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকেই চেয়ে আছে। খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা। মালির চোখ দুটো বিস্ফারিত, ভয়ে হাত পা কাঁপছে। কোথা থেকে এলো বাবু কুকুরটা? দরজা জানলা সব বন্ধ। অমরেশের বুকের মধ্যেটা হিম হয়ে এসেছিল, কিন্তু তবুও সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলল, ওই যে নর্দমা। ওইটুকু না তোমার মধ্যে দিয়ে এত বড় কুকুর আসা কি সম্ভব? কবে খুলেছিলে ঘরটা শেষ? সেই সময় হয়তো ঢুকে বসেছিল। খুলেছিলাম সে তো মাসখানেক আগে। তবে হ্যাঁ, পরশু দুখানা কাগজের দরকার হয়েছিল, তাই এবার খুলেছিলাম। ওই যে তাকের উপর পুরানো খবরের কাগজগুলো আছে, সে আপনি যখন ছিলেন সেই সময়টাতে কাগজগুলো পড়ে আছে ওখানে। কিন্তু সে তো 1 মিনিট বাবু। সেই সময় কখন ঢুকে পড়েছে তো আর বেরোতে পারি, কিংবা নর্দমা দিয়ে ঢুকেছে। বউকে ওরা একরকম করে বেরোতে আর পারে না। নিজেকেই যেন বোঝাতে চায় অমরেশ। দুপুরে ক্লান্ত চোখ বুঝে আসে, তবু ভালো করে ঘুম হয় না। রুচিরা ছলছল দুটি চোখের স্মৃতি, তার সঙ্গে আলো আধারিতে একটা বন বিড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ, সুহাসিনীর ঈর্ষাকুটির ভুরুভঙ্গি, সবটাই যেন স্বপ্নের মধ্যেও তালগোল পাকিয়ে যায়। অবশেষে
বিকালবেলায় বাগানে বসে চা খেতে খেতে মন স্থির করে ফেলে অমরেশ। ভাগ্যের সঙ্গে লড়েই দেখবে সে তো কোনো পাপ করেনি কোনোদিন, তবে এই শাস্তি কেন তার? কেন সহ্য করবে সেই পীড়ন? বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয়ই বিধাতা তাকে দেবেন না। সে তখনই বসে শুভ্রাংশুবাবুকে একটা চিঠি লিখে দিল। যদি কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয়তো এই বিবাহ সে সৌভাগ্য বলেই মনে করবে। আগামী অঘ্রাণেই তাহলে হাত পারবে শুভ কাজে। এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরেই থাকবে। কলকাতার ঠিকানাও লিখে দিল সে। চিঠিখানা খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিল ওখানকার ডাকবাসকে ফেলে দিয়ে আসতে। তারপর নিশ্চিন্ত হয়ে একটা বিলেতি নোবেলে মন দিল। দিন তিনেক পরেই শুভ্রাংশুবাবুর চিঠি এলো। আপনার পত্র পেয়ে সত্যি খুশি হলাম, কিন্তু এধারে এক বিভ্রাট। রাজগিরে থাকা আর হলো না, কারণ সন্ধ্যেবেলা বেরিয়ে ফিরছি। হঠাৎ অন্ধকারে রুচিরা বোধহয় ঘুমটা একটা কুকুরের গায়ে পা দেয়। সে উঠেই ওকে কামড়ে দিয়েছে। এখানে তো একটি মাত্র ডাক্তার, তিনি অবশ্য যা করবার সবই করেছেন, কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশন গুলো সেরে ফেলাই ভালো, কারণ কুকুরটার আর কোনো হদিশ পায়নি। খ্যাপা কিনা কে জানে। মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে 12 ডাউন ধরবো, কলকাতায় গিয়ে দেখা হবে। আপনি কবে আসবেন? বৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের। ভয় হচ্ছে ঠিকই, অজ্ঞাত একটা আতঙ্কে। মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়িয়ে ফেলা হয়তো ঠিক হচ্ছে না। বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয় সত্যি সত্যি, আবার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সহ্য করেছে এত নির্যাতন, তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে? স্বার্থপরই হবে সে। এত দুঃখের পর এতখানি সৌভাগ্যের সুযোগ যদি বা এসেছে হাতের কাছে এগিয়ে, কোনো মতেই তাকে সে ছাড়বে না। প্রাণপণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে। প্রয়োজন হলে প্রাণ রাখবে তার এবং রুচিরা, দুজনেরই প্রাণ। অতি কি গভীর রাতে 12 ডাউন মধুপুরে এলো। তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হলো না। কোনো অজ্ঞাত কারণে রুচিরার ঘুম ভেঙে গেছিল এইখানে এসেই। মুখ বাড়িয়ে অন্ধকার মধুপুর শহরের দিকে চেয়েছিল। অমরেশ আসতে বাকি সকলেও জেগে উঠল। এত রাতে স্টেশন এসেছেন ঠাকুরজিকে দেখতে? এ কি বলে টান! বডি বলো না। তা না, যদি মানে অপতিব হয়ে অমরেশ কতগুলি জবাবদিহি করতে গেল, ফলে আরও অপ্রস্তুত হয়ে পড়ল। রুচিরাও হয়ে উঠল লাল। তবে সকলেই যে খুশি হলো তাতে কোনো সন্দেহ নেই। উঠে বলুন না, একসঙ্গেই যাওয়া যাক। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে। গাড়ি চলে গেল। ছাড়বার আগে ওর ভেতরেই এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল। অমরেশ সেই দুর্লভ হাতখানি নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছিল একটু। মনটা ভারী খুশি আছে। শীষ দিতে দিতে বাড়ি ফিরল অমরেশ। রিক্সা থেকে নেমে মালিকে ডাকতেই সে দরজা খুলে দিল। রাজুকে ডেকে দিল সেই। বালতিতে জল রাখা ছিল। বেশ করে হাত পা ধুয়ে মুখে ঘাড়ে জল দিয়ে ঘরে এসে ঢুকলো অমরেশ। রাজু আবার ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেন জ্বলছে মিটমিট করে, খুব কমানো, তাতে আলোর একটা আভাস পাওয়া যায় মাত্র। রাজুর জন্যই এই আলোটা সারা রাত জ্বলে। ওর কেমন একটা ভয় হয়েছে। একেবারে অন্ধকার মেঝেতে ওতে ভরসা পাচ্ছে না। মাথা মুখ তোয়ালি দিয়ে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ। আর মাত্র ঘন্টা 2 রাত আছে। এখন শুলে ঘুম আস্তে আস্তেই ভোর হয়ে যাবে।
শোবে না বই পড়বে? মনটা বহুদিন পর বড় প্রফুল্ল। খুশির একটা জোয়ার এসছে মনে, সেজন্যই ঘুমের ইচ্ছাটা খুব নেই। রাত্রি জাগরণের কোনো অবসাদও টের পাচ্ছে না। কথাটা ভাবতে ভাবতেই চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে। আবছা আলো, তবু মনে হচ্ছে বালিশের খাঁজের ছায়াটা যেন একটু বেশি গাঢ় না। মুহূর্তের মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠল অমরেশের। চমকে উঠল না, চেঁচামেচি করল না, নিঃশব্দে ভালো করে তাকিয়ে দেখল। তারপর আলোটা বাড়িয়ে লণ্ঠনটা এনে ধরল। হ্যাঁ, ওই তো বালিশের খাঁজে ছায়ার সঙ্গে মিশে রয়েছে কালো রঙের সরু লিকলিকে একটা সাপ। অসহ্য রাগে অমরেশ যেন দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমিষের মধ্যে। সে রাগ তার অদৃষ্টের ওপর, সে রাগ সুবাসিনীর ওপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। সে আস্তে আস্তে গিয়ে সেই লাঠিটা তুলে নিল। সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠিটা নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়ল সে। নিচে বেচারি রাজু শুয়ে আছে, কিন্তু অমরেশ কর্মক্ষেত্রে যথেষ্ট ক্ষিপ্র হতে পারে, আর এখনো সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপটার মাথায়। ছোট্ট সরু সাপ, লাঠিটাও বেশ মোটা। সাপের মাথাটা থেঁতলে চ্যাপ্টা হয়ে গেল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। সমস্ত দেহটা অসহায়ভাবে বেঁকে চুড়ে উঠছে বারবার। রাজু লাঠির শব্দে জেগে উঠে এই দৃশ্য থেকে চিৎকার করে উঠেছে। কি হলো বাবু? বাবু কি হলো? মালি এসে ছুটে, কিন্তু অমরেশের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে। চোখ ফেরাতে পারছে না। এমনি একটা অমোঘ আকর্ষণে ওর দৃষ্টি তাতে নিবদ্ধ। আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে, সেটা অমরেশও জানে না। ওর অনুভূতিও যেন জড়ো হয়ে গেছে। প্রথমে সেই অসহ্য রাগ আর নেই, বরং এই জীবংসার জন্য যেন নিজের কাছেই সে লজ্জিত। তবুও তাকিয়ে আছে সে। সাপটা ছটফট করতে করতে খানিকটা এগিয়েছে দরজার দিকে। রাজু আর এক ঘা মারতে যাচ্ছিল। অমরেশ ইঙ্গিতে নিষেধ করল। মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ, তার তখনকারের সে পায়ের সজল ছাপটা এখনো শুকায়নি। একটু বেশি জল ছিল বোধহয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের ওপর। মরণাহত সাপটা তার স্পৃষ্ট গলিত মুখটাকে কোনো মতে যেন বয়ে এনে সেই জলের ছাপের উপর এসে স্থির হয়ে গেল। এবার বোধহয় মরেই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রণা, অসহ্য তৃষ্ণা তাকে টেনে এনেছিল এই সামান্য জলরেখার দিকে। হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র, কিন্তু অমরেশের যেন মনে হলো অন্তিম মুহূর্তে সরীসৃপটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল। কে জানে কেন আর সে সুবাসিনীর জন্য দুঃখ বোধ করল। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানায় গিয়ে বসল। আরে বসবেন না বাবু, ভালো করে দেখে নি আগে আর কোথাও কিছু আছে কিনা।
এই হিমে যখন সাপ বেরিয়েছে, না, আর বাইরে। শুনছিলেন মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রর লেখা মরণের পরেও। নিজে তো শুনলেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে আসি আগামী সপ্তাহে নতুন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। আসতে ভুলবেন না কিন্তু।